আচ্ছা, একবার ভাবুন তো, কোনো ইন্টারনেট ছাড়াই ফোনে লাইভ ক্রিকেট ম্যাচ বা একেবারে নতুন সিনেমা দেখা যাচ্ছে। শুনতে বেশ অবাক লাগলেও আজ আমরা ঠিক এমনই একটা প্রযুক্তি নিয়ে কথা বলবো, যেটা আমাদের ভিডিও দেখার পুরো অভিজ্ঞতাটাই হয়তো বদলে দিতে পারে। চলুন গভীরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক। সিনেমার একদম ক্লাইম্যাক্স সিন চলছে অথবা ক্রিকেট ম্যাচের শেষ ওভারের টান টান উত্তেজনা, আর ঠিক তখনই স্ক্রিনের মাঝখানে ওই বিরক্তিকর বাফারিং সাইনটা ঘুরতে শুরু করলো। এই অভিজ্ঞতাটা আমাদের সবারই কম বেশি আছে, তাই না? এই পরিচিত বিরক্তিটা হয়তো খুব শীঘ্রই ইতিহাস হয়ে যেতে পারে। আসলে মূল সমস্যাটা হলো আমরা মোবাইলে এত বেশি ভিডিও দেখি যে আমাদের মোবাইল নেটওয়ার্কগুলোর ওপর অমচম চাপ পড়ে যায়। এটাকে একটা হাইওয়ের মতো ভাবতে পারেন, যেখানে এত বেশি গাড়ি চলে এসেছে যে ট্রাফিক জ্যাম লেগে গেছে। আর ঠিক এই কারণেই বাফারিং বা স্লো স্ট্রিমিংয়ের মতো সমস্যাগুলো হয়। কিন্তু মজার ব্যাপার হলো, এই বিশাল সমস্যার সমাধানটা কিন্তু লুকিয়ে থাকতে পারে আমাদের খুব পরিচিত একটা পুরনো প্রযুক্তির মধ্যে। চলুন দেখি কিভাবে একটা প্রায় ভুলে যাওয়া সিস্টেমকে আবার নতুন করে ফিরিয়ে আনা হচ্ছে। অনেকের হয়তো মনে আছে, একটা সময় ছিল যখন বাড়ির ছাদে বড় বড় অ্যান্টেনা লাগিয়ে দূরদর্শন দেখা হতো। তারপর এলো কেবল টিভি, তারপর ডিটিএইচ, আর সেই অ্যান্টেনার যুগটাই হারিয়ে গেল। কিন্তু দেশজুড়ে ছড়িয়ে থাকা সেই পুরনো সম্প্রচারের টাওয়ারগুলো কিন্তু এখনও রয়ে গেছে। আর এই ডাইরেক্ট টু মোবাইল বা D2M প্রযুক্তি ঠিক সেই অব্যবহৃত পরিকাঠামোকেই আবার নতুন করে কাজে লাগানোর একটা দারুণ আইডিয়া। তাহলে এই D2M জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে এটা হলো ভিডিওর জন্য FM রেডিও। ঠিক যেভাবে আমাদের ফোনে FM রেডিও শোনার জন্য কোনো ইন্টারনেট লাগে না, D2M প্রযুক্তিও সেভাবেই কাজ করবে। মানে কোনো ডেটা খরচ না করেই মোবাইলে সরাসরি টিভি চ্যানেল বা অন্য ভিডিও কন্টেন্ট দেখা যাবে। এখন আমরা যেভাবে ভিডিও দেখি, অর্থাৎ ইন্টারনেট স্ট্রিমিং আর D2M এর মধ্যে মূল পার্থক্যটা কিন্তু বিশাল। ইন্টারনেট স্ট্রিমিং হলো একটা এক থেকে এক বা ইউনিকাস্ট সিস্টেম, মানে সার্ভার থেকে ডেটা শুধু একটা নির্দিষ্ট ডিভাইসের জন্য আসে। কিন্তু D2M হলো এক থেকে বহু বা ব্রডকাস্ট মডেল। এখানে একটা টাওয়ার থেকে একই সিগন্যাল একসাথে লক্ষ লক্ষ ফোনে পাঠানো হয়, ঠিক পুরনো দিনের টিভি সম্প্রচারের মতো। এর ফলে নেটওয়ার্কের উপর কোনো চাপই পড়ে না। বেশ, তাহলে তো বোঝাই যাচ্ছে যে এই প্রযুক্তিতে দারুণ কিছু সম্ভাবনা লুকিয়ে আছে। চলুন এবার একটু দেখে নিই এটা আমাদের জন্য, মানে সাধারণ ব্যবহারকারীদের জন্য আর পুরো দেশের জন্য কি কি সুবিধে নিয়ে আসতে পারে। এর সুবিধার তালিকাটা কিন্তু বেশ লম্বা। প্রথমত, ডেটা খরচ বাঁচবে আর বাফারিংয়ের কোনো ঝঞ্ঝাট থাকবে না। কিন্তু এর গুরুত্ব আরও অনেক বেশি। একবার ভাবুন, দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে যেখানে ইন্টারনেট ঠিকমতো পৌঁছায়নি, সেখানেও ছেলেমেয়েরা লাইভ ক্লাস করতে পারবে। বা ধরুন, কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় যখন সব মোবাইল নেটওয়ার্ক বসে গেছে, তখনও এই D2M সিস্টেমটা জরুরি খবর বা সতর্কবার্তা পৌঁছে দেওয়ার জন্য একটা লাইফলাইন হিসেবে কাজ করতে পারে। কিন্তু গল্পটা এত সহজ নয়। এত সব দারুণ দারুণ সুবিধে থাকা সত্ত্বেও সবাই কিন্তু এই নতুন প্রযুক্তিকে স্বাগত জানাচ্ছে না। এবার আমরা এই গল্পের অন্য দিকটা, মানে এর পেছনের দ্বন্দ্ব আর সমস্যাগুলো দেখব। তাহলে কারা এর বিরোধিতা করছে? দেখুন, এখানে প্রধানত তিনটি বড় পক্ষ আছে। প্রথমত, মোবাইল অপারেটররা। তাদের ভয় হলো, মানুষ যদি ইন্টারনেট ছাড়া ভিডিও দেখতে শুরু করে, তাহলে তো তাদের ডেটা বিক্রি কমে যাবে আর তাদের লাভও কমবে। দ্বিতীয়ত, কেবল আর ডিটিএইচ কোম্পানিগুলো, যারা এটাকে সরাসরি তাদের ব্যবসার প্রতিযোগী হিসেবে দেখছে। আর সব শেষে ফোন নির্মাতারাও চিন্তিত, কারণ এই প্রযুক্তি সাপোর্ট করার জন্য ফোনে নতুন চিপ বসাতে হবে, যা ফোনের দাম বাড়িয়ে দিতে পারে। মানে পুরোটাই আসলে ব্যবসায়িক স্বার্থের একটা বড় খেলা। আর এই বিরোধিতাটা কিন্তু শুধু আলোচনার পর্যায়ে নেই। ভারতের সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন, মানে COAI, রীতিমতো প্রশ্ন তুলেছে যে প্রসার ভারতী যে পরীক্ষাগুলো চালাচ্ছে সেগুলো যথেষ্ট স্বচ্ছ নয়। তাদের মূল অভিযোগ হল, এই প্রক্রিয়ায় টেলিকম কোম্পানিগুলোর মতো গুরুত্বপূর্ণ পক্ষগুলোকে ঠিকভাবে সামিল করা হয়নি। এই ব্যবসায়িক বাধাগুলো তো আছেই, এর সাথে রয়েছে কিছু বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ। যেমন আমাদের এখনকার ফোনগুলোতে এই D2M সিগন্যাল ধরার মতো রিসিভারই নেই। পুরনো ট্রান্সমিটারগুলোকে ডিজিটাল করতে হবে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো স্পেকট্রাম বরাদ্দ করা, মানে 5Gর মতো জরুরি পরিষেবার সাথে কোনো সংঘাত না করে এই D2M সম্প্রচারের জন্য একটা আলাদা এয়ারওয়েভ বা ফ্রিকোয়েন্সি খুঁজে বের করতে হবে। বেশ, এত সব বাধা বিপত্তি, এত তর্ক বিতর্কের পরেও D2M প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে ভারতে কাজ কিন্তু থেমে নেই। তাহলে চলুন দেখা যায় সামনে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এই প্রযুক্তিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। সবচেয়ে বড় এবং গর্বের খবরটা হলো টাটা গ্রুপের একটি সংস্থা সেঙ্গল ল্যাবস আইআইটি কানপুরের সাথে মিলে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে একটা D2M চিপ বানিয়ে ফেলেছে। এর পরের ধাপে দেশের ১৯টা শহরে এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু করার পরিকল্পনা আছে। আর সবকিছু ঠিকঠাক চললে আশা করা যায় যে ২০২৫ সালের মধ্যেই আমরা সাধারণ গ্রাহক পর্যায়ে এই ট্রায়াল দেখতে পাব। তবে সবশেষে একটা কথা মনে রাখা খুব জরুরি। সরকার বা বড় বড় কোম্পানিগুলো যাই পরিকল্পনা করুক না কেন, এই প্রযুক্তির আসল ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে সাধারণ মানুষের উপর। যখন মানুষ নিজেরা এটা ব্যবহার করার সুযোগ পাবে, এর ভালো-মন্দ দিকগুলো বুঝতে পারবে, তখনই এর আসল ভাগ্য নির্ধারিত হবে। শেষ পর্যন্ত আমরা একটা খুব বড় প্রশ্নের সামনে এসে দাঁড়াচ্ছি। এই D2M প্রযুক্তি কি সত্যি সত্যি ভারতে ভিডিও দেখার অভিজ্ঞতাকে আমূল বদলে দিয়ে একটা নতুন বিপ্লব আনবে, নাকি বিভিন্ন বাণিজ্যিক গোষ্ঠীর স্বার্থের চাপে পড়ে এই দারুণ সম্ভাবনাটা বাস্তবায়িত হওয়ার আগেই হারিয়ে যাবে? এর উত্তরটা একমাত্র সময় দিতে পারবে।